দেখুন, আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি। আমার প্রশ্ন থাকবে যে এ রাজ্যে যতই বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করুক, একাধিক বিজেপি শাসিত রাজ্যে কিন্তু হুবহু ওই এক মডেল অনুসরণ করা হয়েছে এবং হাতে নাতে একাধিক রাজ্যে তা বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে। মধ্যপ্রদেশ বলতে পারেন, মহারাষ্ট্র বলতে পারেন। এই বিহার ভোটেও দুহাত ভরে মহিলাদের একের পর এক প্রকল্প উপহার দিয়েছে নীতিশ সরকার। এবারও পুরুষদের থেকে পাক্কা 9% ভোট বেশি পড়েছে মেয়েদের এবং বিহারে সর্বকালীন রেকর্ড এটা। কিন্তু নৈতিকতার প্রশ্নটা অন্যত্র, যে প্রশ্ন খানিকক্ষণ আগে এই স্টুডিওতেই উঠছিল। একেবারে ভোট ঘোষণার 10 দিন আগে মহিলা রোজগার প্রকল্পে 1,21,00,000 মহিলার অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করা হয় 10,000 টাকা করে। জিতলে বলা হয় আরও 2 লক্ষ, এতে অসুবিধে নেই। কিন্তু কথা হলো, ভোট ঘোষণার মাত্র 10 দিন আগে এই ঘোষণা, এবং আদর্শ আচরণবিধি যখন চালু হলো তখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে হু হু করে টাকা এসে ঢুকলো। এটা কি দেবজিৎ খুব নৈতিক একটা বিষয়? বিরোধীরা বলছে তো সরকারি টাকায় ভোট আসলে কেনা হলো। দেবজিৎ, বিহারের মানুষ এই জয় নিশ্চিত করেছেন। বিরোধীরা কি বললেন কি বললেন না তাতে আমাদের কিছু এসে যায় না। এই জয় যদি আমাদের বিরুদ্ধে যেত তাহলে আমরা মনে করতাম বিহারের মানুষ তাদেরকে এই জয় দিয়েছেন। বিহারের এই এনডিএর জয় বিরুদ্ধে যেতে পারে সুমনদা, বিহারের এই এনডিএর জয় শুধুমাত্র একটা নির্বাচনী জয় হিসেবে আমরা দেখছি না। এই জয় হচ্ছে এই পূর্বাঞ্চলীয় যে ভারতবর্ষের পূর্বাঞ্চলের যে রাজনীতি তার দ্রুত একটা স্থিতিশীল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত এনেছে। এটাকে সবাইকে স্বীকার করতে হবে। এতদিন ধরে একটা পরিবারতন্ত্র চলছিল ওখানে, তার বিরুদ্ধে লোকেরা দাঁড়িয়েছিলেন। তারপরে গত এনডিএ সরকার আসেন, তারপরে আজকে তার কন্টিনিউয়েশন হয়েছে। তাহলে পরিবারতন্ত্র, এবং কোন পরিবার যারা কিনা আকণ্ঠ দুর্নীতিতে ডুবেছিল। আপনাদের মনে আছে, আপনাদের চ্যানেলেই দেখিয়েছিলেন সেই সময় যে স্কুটির নাম্বার দিয়ে মোষ গেছে এরকম সব দেখানো হতো। ভেহিকেলের নাম্বার ছিল স্কুটির নাম্বার। সে হলো, কিন্তু গত 20 বছর ধরে তো নীতিশ কুমারের বিষয়। আমি সেটাই বলছি যে সেইখান থেকে পরিবর্তন করে আস্তে 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 পরিশীলিত একটা নতুন গণতান্ত্রিক পদ্ধতিতে বিহার হাঁটতে শুরু করেছে। এ জয় শুধু বিহারের মানুষের জয় নয়, এই জয় যে এই যে স্থিতিশীলতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে মানুষের এই রায়, বিহারের মানুষের, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতেও এসে সরাসরি তার অভিঘাত এসে পৌঁছেছে। তার জন্যই এত চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, তার জন্যই এত কথা ভাবনার চিন্তা শুরু হয়েছে। বিভিন্ন ঘোষ বোস ইত্যাদি মুখপাত্ররা এই নিয়ে অ্যানালিসিস করছেন। স্ট্রাইক রেট কত ছিল, কত হবে আর কি হবে। মনে রাখতে হবে যে এর ফলে যে মাটি কাঁপা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যারা কাঁপছেন, যারা ভয় পাচ্ছেন, যারা এখন থেকে পরাজিতের আর্তনাদকে রেজিস্ট্রি করছেন, ও বাবা এসআইআর করে ওরা জয় টেনে এনেছে, এসআইআর করে সবকিছু হয়েছে, সেটা ঠিক হবে না। কিন্তু সব বুথে বিএলএ তো দিতে পারোনি। না, কে বলেছে? সব আমাদের, তুমি কলকাতা শহরে সব বিএলএ দিতে পারছো? আমাদের কালকে দেখিয়ে দেবো কটাতে দিতে পেরেছো। আমার কথা হচ্ছে ধরে নিন বিএলএ নেই, তা বলে কি ভোট চুরির অধিকার বা মৃত মানুষকে ভোটার হিসেবে দেখানোর অধিকার কি তৃণমূলের থাকে? এখানে আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি তুমি হঠাৎ ঘোষ বোস, তোমার সামনে দুজন মুখপাত্র, একজন চক্রবর্তী একজন মিত্র, ঘোষ বসে চলে গেলে কেন? সকালবেলা থেকে তো শুনছেন, আপনারা তো দেখাচ্ছেন। তো এবারে হচ্ছে যে উল্টো দিকে আমি যেটা বলতে চাইছি সুমনদা, একদিকে কেন এটা হচ্ছে, এই পশ্চিমবঙ্গে দেখুন সারা বেশ কিছু বছর ধরে টানা, মানে তৃণমূল সরকার এবং তার আগের বাম সরকার, সবসময় আমরা দুর্নীতির কথা শুনেছি। আকণ্ঠ দুর্নীতিতে একে অন্যকে সবসময় আঘাত করেছেন বিরোধীরা, যে যখন সরকারে ছিলেন বা বিরোধী ছিলেন বা আছেন এখন। এই জায়গা থেকে বেরোনোর জন্য যাদেরকে আমাদের পশ্চিমবঙ্গবাসী ম্যান্ডেট দিয়েছিলেন যে জগদ্দল 34 বছর এই সরকারটাকে আর চাই না, তাদের আমলে কি হয়েছে? কয়লা, গরু, প্রত্যেক দিন দুর্নীতি। এর উল্টো দিকে মানুষ কিভাবে হয়েছে আজকে দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ যুবকদের ভবিষ্যৎ, চাকরি চুরি হয়েছে, তাদের ব্যবসা লুট হয়েছে, এগুলো পুরনো কথা। কিন্তু তাদের চাকরিটা কিভাবে নষ্ট হয়েছে, তাদের ভবিষ্যৎ কোথায়? আদালত আর এই প্রতারণার সিস্টেমের ফাঁকে পড়ে পুরো জিনিসটাই আটকে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মানে যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলা হয়, তিনি বলছেন রাত্রি 8টার পরে কেন মেয়েরা বেরোবে। এই যে এতক্ষণ ধরে কথা হচ্ছিল যে ডোল পলিটিক্স হয়েছে কিনা, সোজা কথা, এই 10,000 কি 2,000 কি 2,500 কি 1,000 কি 500 লক্ষ্মীর ভান্ডার এখানকার কি 1,000 হয়েছে এখন। আপনি বলুন তো, বিহারে কোনো মেয়ে
এই অভিযোগ করেছেন যে আমাকে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেয়, তার বদলে আমাকে শাহজাহানের ডেরাতে গিয়ে পিঠে রাখতে হয় সারা রাত ধরে, দরকার হলে ভালো লাগলে 3 দিন থাকতে হয়। কোন মেয়ে এখনো পর্যন্ত বিহারে দেখিয়েছে? বিহারে এবিপিরও বা ক্যামেরাম্যানরা ছিল, কিন্তু আমি বলছি যে বেনিফিশিয়ারি, না দেবজিৎ, যে বেনিফিশিয়ারি, যিনি বেনিফিশিয়ারি তিনি বলবেন যে এই টাকাটা কেন আসছে। আমার কথাটাও না, কিন্তু আমার ভালো লাগছিল তুমি যখন পরিবারতন্ত্রের কথা বলছিলে, আমার চট করে অজিত পাওয়ারের মুখটা ভেসে উঠলো। একনাথ শিন্ডে নবতম পরিবারতন্ত্র, তার উদাহরণ হিসেবে ভেসে উঠলো। পরিবারতন্ত্র নিয়ে এটা তোমরা কি খুব কথা বলার জায়গায় আছো? না, কেন নেই? কে আমাদের প্রভাবশালী পরিবারকে সামনে রেখে টাকার লুট হয়েছে, টাকার লুট চলছে, দুর্নীতি চলছে, নেপোটিজমকে নিয়ে দুর্নীতির 1, 2, 3 ঠিক করা হচ্ছে। একটা দলের সবাই মিলে সমস্যারে বলছেন উনি আমার অটোমেটিক চয়েস, তার পরের লোক। রাজনীতিতে রক্তের সম্বন্ধ যে কি মানে ব্লাড রিলেশন টার্নস ইনটু ব্লাড রিলেশন। পাওয়ার পরিবারের থেকে বেশি পাওয়ারফুল পরিবার আর কি আছে? যাই হোক, একটা কথা বলি যে দেবজিৎ কতক্ষণ ধরে পরিবারবাদ এসব বলতে যাচ্ছে, আসলে পরিবারকেই যারা বিশ্বাস করে না, স্বীকার করে না, তারা পরিবারবাদের কথা বলছে। প্লিজ তোমরা কথা বলো, আমি কারোর নাম নিয়ে বলছি না। একটা কথা শুনো, এই লোকসভাতে বিজেপির 52% এমপি পরিবারবাদের ফসল। আমি জানি না জয়শাকে আহমেদাবাদ স্টেশনে কুড়িয়ে পেয়েছেন কিনা অমিত শাহ, কিন্তু পরিবার করে উঠে যাওয়ার অবস্থায় যে দাঁড়িয়েছে, এটাও পাশাপাশি আমি বলবো। হ্যাঁ, দুর্নীতির অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, এরা বাজে কথা বলার একটা জায়গা আছে, লিমিট আছে। এই দুটো আলাদা। আমরা পরিবারবাদ মানে মনে করি না যে কারোর পরিবারের কেউ রাজনীতিতে আসতে পারবে না। আমরা পরিবারবাদ মানে মনে করি যে একজন নেতার ছেলে তিনি ওই দলের মালিক হবেন, তিনি দল চালাবেন, তিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী। এত কিছুর পরেও বাজি ধরে বলতে পারি 26-এর নির্বাচনে তৃণমূল হারবে, পশ্চিমবঙ্গের মানুষ দেখবেন। আজকে এখানে যারা বলছেন সবাই এর কথা রেকর্ড করুন। আমার আবার বলছি 26-এর নির্বাচনে তৃণমূল হারবে, পশ্চিমবঙ্গের মানুষ জিতবে। অদ্ভুত কথা। আমার একটু বলো। 2020 সালে বিজেপির প্রবক্তারাও এটা বলেছিল, 21 সালে যেদিন রেজাল্ট বেরিয়েছিল কোনো প্রবক্তাকে খুঁজে পাওয়া যাবে না। আমি নিশ্চিত 26 সালে যেদিন বিধানসভার রেজাল্ট বেরোবে আপনাকে খুঁজে পাবো না। কেন তৃণমূল সুইপ করবে। দ্বিতীয় নম্বর, উনি যে বক্তব্যটা রাখলেন তার মধ্যে একটা বড় অংশ জুড়ে উনি এসব দুর্নীতি বললেন। আচ্ছা ভাই, সম্রাট চৌধুরীকে তিনি হচ্ছেন উপমুখ্যমন্ত্রী বিজেপি, তার বিরুদ্ধে অভিযোগ এবং জেল থেকে বেরিয়েই বলেছে ক্ষমতা চিরদিন থাকে না। কেন আমি বলছি, আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, অনিল বিশ্বাস প্রায় একটা কথা বলতেন, উনি মাসি থেকে মাসিমা হবেন তবুও লেফট থাকবে, উনি পিসি থেকে পিসিমা হবে তাও লেফট থাকবে, কিন্তু থাকেনি। কিন্তু লেফট কিন্তু পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। ক্ষমতা, দেখুন ক্ষমতার একটা ডাইনামিক্স আছে। আজকে আপনি ক্ষমতায় আছেন গণতান্ত্রিক ব্যবস্থায়, কালকে ক্ষমতায় নাও থাকতে পারেন। ফলে এই যে আমরা বলে দিই না অনেক সময় কোনোদিন আমাদের হারাতে পারবে না, কোনোদিন তুমি করতে পারবে না, এটা আমি দেখেছি যে লেফটরা কিন্তু শেষ পর্যন্ত। হঠাৎ একটা ছোট্ট গল্প বলতে, খুব ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে এই যে স্লোগানের কথা বলছিলেন, দোর্দণ্ড প্রতাপ নেতা, রাজ্যের মন্ত্রী, শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন। নিরুপম সেনের একেবারে বাড়ির গায়ে সাদা দেয়ালে একটা স্লোগান ছিল, নির্বাচন কাভার করতে গিয়ে বর্ধমানে দেখেছিলাম, দিদি হবে দিদিমা, মুখ্যমন্ত্রী হবে না। আমি বলছি সেই কিরমভাবে দেখুন যে দেয়ালের স্লোগান বহু ক্ষেত্রে সত্যি হয়, বহু ক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়। একটা ছোট্ট গল্প, ছোট্ট অ্যানেকডোট, আপনাদের দেয়াল লোভ সামলাতে পারলাম না। কিন্তু রাজাগোপালদার কাছে যাওয়ার আগে এই গোটা ভোটের যিনি অন্যতম বড় কুশলী নীতিশ কুমার, তার ভূমিকা, তার কোথায় আজকে সাফল্য, এই পরের প্রতিবেদনে দেখাবো। একজনের বয়স ৭৪, একজনের ৭৫। এই দুই ৭০-অর্ধর পার্টনারশিপেই এবার অভাবনীয় ডাবল সেঞ্চুরির সাক্ষী থাকল বিহার। একজন নরেন্দ্র মোদী, আরেকজন নীতিশ কুমার। শুধু ডাবল সেঞ্চুরিই নয়, বিহারে এনডিএ স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো। বিজেপি ১০১টি আসনে লড়ে ৯০টিতে জিতেছে, জেডিইউ ১০১টি আসনে লড়ে
84টিতে জিতেছে। সবাইকে চমকে দিয়ে চিরাগ পাসওয়ানের এলজেপি 28টি আসনে লড়ে 19টিতে জিতেছে। বিশেষজ্ঞদের মতে এই অভাবনীয় ফল সম্ভব হয়েছে মসৃণ জোটের কারণে। নরেন্দ্র মোদী মাটি কামড়ে পড়ে থেকে বিহারে একের পর এক সভা করেছেন, তবে জনপ্রিয়তার কথা মাথায় রেখে নীতিশ কুমারকে সবসময় সামনে এগিয়ে দিয়েছেন। প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী মহাজোটের টানাপোড়েন যখন বারবার সামনে এসেছে, তখন এনডিএ একেবারে পরিকল্পনা মাফিক এগিয়েছে। প্রধানমন্ত্রী সেই অক্টোবর মাসেই বিহারে প্রচারে গিয়ে বলে দিয়েছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে এনডিএ। শুক্রবার ফল প্রকাশের পর জেডিইউ দপ্তরের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন নীতিশের সমর্থকরা। এই মুহূর্তে আমরা পাটনাতে রয়েছি এবং জয় শ্রীরামের স্লোগান চলছে অন্যদিকে দেখো একজন ব্যক্তি এখানে এসছেন নরেন্দ্র মোদীর রথ নিয়ে। নরেন্দ্র মোদীর রথ এবং রথের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে এবং এই রথ নিয়ে এইভাবে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তারা রথ বানিয়েছেন। তবে বিহারের ভোটে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার ফলে কি নীতিশ কুমারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনো সংশয় আছে? চিরাগের সমর্থন নিয়ে কি বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, নাকি মোদী শাহের প্রতিশ্রুতি মতোই নীতিশই ফের মুখ্যমন্ত্রী হবেন? মৃদু স্বরে হলেও এই প্রশ্ন উঠছে। তার কারণ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন। এই পোস্ট করেও তা মুছে দিয়েছে নীতিশের নিজের দল জেডিইউ। এই প্রসঙ্গে অনেকে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের কথাও মনে করিয়ে দিচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়েছিল বিজেপি। তবে ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। এবার বিহারে কি হবে? ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের সর্ববৃহত্তম পার্টি এবং একটি আঞ্চলিক পার্টি মুখ করে না মুখ করে না সেটার সাথে আমরা কম্প্যারিজন করব না। একটা পাড়ার ডোবার সাথে তো আর একটা প্যাসিফিক ওশনের কম্প্যারিজন হতে পারে না। আমাদের মুখ হচ্ছে আমাদের পদ্মফুল, আর নীতিশজি চিফ মিনিস্টার ছিলেন, সুতরাং তিনি সেই মানুষ সেরকম একটি মুখ ধরে রেখেছেন। সহজ পাটিগণিতে বিজেপির বা এনডিএর জয়ের রাস্তা সুগম হয়েছে। গতবার এলজেপি কার্যত নীতিশ কুমারের জেতা আসনগুলোতে প্রার্থী দিয়ে ভোট কেটে অনেকগুলো আসনে এনডিএর আসন কমিয়ে দিয়েছিল। এইবার সেই ভোট কাটাকাটি হয়নি। অনেকে আবার এই প্রশ্ন তুলছেন যে বিহার নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিশাল জয় পাওয়ার পর কি পশ্চিমবঙ্গেও কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে লড়াইয়ে নামবে বিজেপি? সার্বিকভাবে বিহারের জয় নিঃসন্দেহে বঙ্গ বিজেপিকে আনন্দিত করেছে, কিন্তু একই সঙ্গে নীতিশ কুমারের মতো নির্বাচনের আগে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করতে পারেনি। আর মাত্র কয়েক মাস, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তখনই সাফ হয়ে যাবে ছবিটা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভারতীয় রাজনীতিতে এক বিরাট ভোট কুশলী আছেন। তিনি নাকি হাত দিলেই সোনা, সবাইকে তিনি ভোটে জেতান। নিজেই দাবি করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তিনি খাদের কিনারা থেকে 2021-এ জিতিয়ে এনেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে সেই ভোট কুশলী নিজের দলকেই ভোটে জেতাতে পারেন না। গত বিধানসভা উপনির্বাচনে 4টে বিধানসভা আসনের প্রত্যেকটাতে তার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবারের বিধানসভা ভোটে বিহারের 243টা আসনের মধ্যে 238টাতে তিনি প্রার্থী দিয়েছিলেন। একটাতেও জিতে পিকের দল যে শুধু খাতা খুলতে পারেনি তা নয়, 25% আসনে তার প্রার্থীরা নোটার চেয়েও কম ভোট পেয়েছে। ভাবুন একবার, তার দলের আসন শূন্য, স্ট্রাইক রেট শূন্য। কিন্তু কথা হলো, প্রথম দিন থেকে অনেকেই একটা কথা বলে আসছিলেন, আজকে এই ফলাফল প্রকাশিত হওয়ার পর আরও জোর দিয়ে বলছেন যে আসলে নাকি বিজেপিকে সুবিধে করে দিতেই, তেজস্বী রাহুলদের ভোট কাটতেই প্রশান্ত কিশোরকে ময়দানে নামাতে হয়েছিল। আমরা জানি না, কিন্তু আমার পরের বক্তা রাজাগোপাল দা কি বলে? সুমন, দেখো যে জনসুরাজ পার্টি বা প্রশান্ত কিশোরের যে পার্টি, হ্যাঁ, তার লক্ষ্য ছিল, দেখুন একটা নতুন পার্টি যে নির্বাচনে আসছে, 243টার জায়গায় সে যদি হয়তো 10% কি 12% দাঁড়াতো, তাহলে বোঝা যেত সে হয়তো দেখতে চাইছে তার ক্ষমতাটা কি। কিন্তু একেবারে 238টায় যখন সে দাঁড়ালো, বুঝিয়ে দিতে চাইলো নোটার চেয়ে কম ভোট পাই না, কেন যাই ঘটুক না কেন, আমি কিন্তু কারোকে অসুবিধে ফেলবো। এবং কাকে অসুবিধে ফেলবো সে বোঝাই যাচ্ছে যে আমরা দেখেছি একটা লার্জ পার্সেন্টেজ, আমরা জানি যে বিহারে গত নির্বাচনে 5000-এর নিচে ভোট
ভোটে তারা জয় পরাজয় ঠিক হয়েছিল। তাই সঠিকভাবেই প্রশান্ত কিশোর নিজে ঠিক করেছিল যে আমি কাদের সাথে থাকবো কাদের সাথে থাকবো না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। নিজে ডুবেছে, ওতে ওর ক্ষতি হবে না, কিন্তু ও যদি কম আসনে জিত তাহলে বুঝতাম যে ওর হয়তো ইচ্ছে অন্যরকম ছিল। এতগুলো আসনে দিয়েছে, দাঁড়িয়েছে, একটা ভোট কাটুয়া সুবিধে করে দিয়েছে। ওর প্রাক্তন কিন্তু জেডিইউতে ছিল, কিন্তু জেডিইউর একটা দায়িত্বতেও ছিল, সুবিধে কিন্তু করে দিয়েছে ও মানে এনডিএ-কে। একইভাবে মানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। একইভাবে মানে মিমও কিন্তু মানে বেশ কিছু জায়গায় অনেকগুলো জায়গায় তারা ক্যান্ডিডেট দিয়ে ভোট কাটিয়ে ওরা কিন্তু বিজেপির সুবিধে করে দিয়েছে। এই দুটো পার্টি কিন্তু খেয়াল রাখতে হবে যে এনডিএ-কে এরা কিন্তু সুবিধে করে দিয়েছে। তবে দুটো কথা এই ছাড়াও সম্বন্ধে যদি সুবিধা আমি বলতে চাই, এবারে যখন দেখা গেল এত ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিচ্ছে, সাধারণত আমরা দেখি যে বিরাট সংখ্যক মানুষ যখন ভোট দেয় এবং সেটা সাধারণত সরকার বিরোধী হয়, এবং সেখানে একটা আমরা দেখলাম 20 বছরের মুখ্যমন্ত্রী রয়েছেন। আমাদের অনেকেরই হয়তো ভাবনা ছিল এই বুঝি একটা প্রতিষ্ঠান বিরোধী দমকা হাওয়া আনা লেগে যায়, কিন্তু যেটা দেখলাম প্রতিষ্ঠান বিরোধী নয়, প্রতিষ্ঠানপন্থী, অ্যান্টি ইনকামবেন্সি নয়, প্রো ইনকামবেন্সি। মহিলারা, যেটা সবাই বলেছে। রাজা, আমি শুধু যোগ করি, বিহারের ঐতিহাসিকভাবে আপনি যদি ডেটা দেখেন, বিহারে যতবার 5 বা 6% ভোট বেশি পড়েছে, প্রত্যেকবার যে সরকার ছিল তার বিরুদ্ধে গেছে এবং সেই সরকার হেরেছে। এইবার এই 2025-এ এটা ব্যতিক্রম হলো। এক্স্যাক্টলি এইবারই সেটা আমরা ব্যতিক্রম দেখলাম, যেভাবে মহিলারা 72% বা 71-72 দোরগড়ায় ভোট দিয়েছে। আগে এতকাল আমরা 15 সাল থেকে দেখছি 9% বেশি, 15 সাল থেকে দেখছি মহিলারা বসে ভোট দিচ্ছে, 4-5% করে বেরোতে, এবারে 9%-10%-এ গিয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেউ ভাবছেন যে 10,000 টাকা বেশি, 10,000 টাকা কিন্তু প্রতি মাসে নয়, এটা ওয়ান টাইম গ্রান্ট তাদের ব্যবসা করার জন্য। জীবিকা দিদি কেউ ভাবছেন প্রত্যেক মাসে 10,000 টাকা, এটা কেউ যদি বলে থাকেন ভুল খবর দিচ্ছেন। এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের জন্য দেওয়া, এবং সে যদি সফল ব্যবসা পয়সা দেওয়া হচ্ছে 10,000 টাকা, ব্যবসা করো, জীবিকা দিদি হয়ে দাঁড়াও। এবং এই সেলফ হেল্প গ্রুপ যেটা আছে, এটা কিন্তু মারাত্মকভাবে সফলতা দিয়েছে। নীতিশ কুমার কিন্তু বিহারে মদ খাওয়া বন্ধ করেছেন, মদ পাওয়া যায়, যারা বিহারে যান সব জানেন, কিন্তু গরিব মানুষ কিন্তু সহজে পেয়ে ওঠে না। অনেক পরিবারকে উনি বাঁচিয়েছেন, মেয়েরা উজাড় করে দিয়েছে একেবারে নীতিশের কাছে। যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমরাও বুঝি ভোট পাবো, কিন্তু হয়তো দুরাশাও হতে পারে, কেন যে ভালোবাসা নীতিশ কুমার পেয়েছে। 2006 সালে মেয়েদের সাইকেল কিন্তু উনিই চালু করেছিলেন, ভোটের কথা ভেবে নয়, ভোটে জিতে এসে তারপরে উনি চাকরিতে মেয়েদের সংরক্ষণ নানান জায়গায়, পুলিশ থেকে শুরু করে সব জায়গায় সংরক্ষণ করেছেন। নীতিশ কুমার মহিলাদের কাছে যতটা জনপ্রিয়, কেন উনি কাজ করেছেন, মেয়েদেরকে উনি ক্ষমতায়ন দিয়েছেন। খালি 500 টাকা দিলেই ক্ষমতায়ন হয় না, তাদের সম্মান দিতে হয়, তাদের সুরক্ষা দিতে হয়, তাদেরকে পিঠে খাওয়ানোর বন্দোবস্ত, পিঠে খাওয়ানোর জন্য ডাকনা করতে হয়। সেটা কিন্তু বিহারে কোনোদিন ঘটেনি। ধন্যবাদ। আমি শুধু এর সঙ্গে একটা ডেটা যোগ করব, সেটা হচ্ছে নীতিশ কুমারের মহিলাদের মধ্যে জনপ্রিয়তা কিন্তু গ্রাফ যদি আপনি আঁকেন সেটা ঊর্ধ্বগামী। কেন বলছি? এক তো বিহারে মদ নিষিদ্ধ থেকে যে গ্রাফটা ওপরের দিকে ওঠা শুরু করে, তারপর যদি গত নির্বাচনে দেখেন 6% মহিলারা মানে পুরুষদের থেকে 6% বেশি ভোট দিয়েছিলেন। এইবার ম্যাজিক্যালি সেই ফিগারটা পৌঁছে গেছে বিহারের অল টাইম রেকর্ড করে 9%-এ, 9%। কিন্তু এখানে যেহেতু রাজাদা একেবারে প্রশান্ত কিশোরের কথা বললেন, প্রশান্ত কিশোর আবার বলছি যে ভারতীয় রাজনীতির বিরাট ভোট কুশলী, নিজে কিন্তু ভোট পান না, এবং প্রশান্ত কিশোর হিরো হতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত রেজাল্টে 0 দেখা যাচ্ছে। কিন্তু আবার এটাও বলতে হবে, অনেকে এই প্রশ্নও তুলছেন যে সত্যিই কি প্রশান্ত কিশোর হিরো হতে চেয়েছিলেন নাকি অন্য কোনো খেলা ছিল? দেখুন তো। বিহারে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর বাহার, তেজস্বী রাহুলের ওপর ভয়ঙ্কর ভোট প্রহার। আর এই দুই শিবিরের মাঝে বিহারে অন্য ধারার রাজনীতি করতে নেমে শুরুতেই কার্যত শেষ হয়ে গেল প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবন। দল তৈরি করে বিহার জোড়া যাত্রায় নেমে বিজেপি, নীতিশ, আরজেডি, কংগ্রেসকে প্রতিদিন চ্যালেঞ্জ, কটাক্ষ, বিদ্রুপে ভরিয়ে দেওয়ার পর দেখা গেল বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি।
একদা দিল্লিতে নরেন্দ্র মোদী, পশ্চিমে বিজেপি, দক্ষিণে ওয়াইএসআর কংগ্রেস, পূবে মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারে নীতিশ কুমারের জয়ে বড়সড় ভূমিকা নিলেও নিজে দল তৈরি করে রাজনীতিতে নেমে প্রথম ভোটেই লজ্জার পরাজয় হলো প্রশান্ত কিশোরের। ভোটকুশলী হিসেবে যে মিথ তাঁকে ঘিরে তৈরি হয়েছিল, নিজে ভোটের ময়দানে সম্মানটুকু রাখতে পারলেন না পিকে। ডাহা ফেল করল কৌশলীর কৌশল। এটা ফেরেববাজদের কোম্পানি, চিটিংবাজি করে বেরিয়ে গেছে। এখন উনি সরাসরি ওই কোম্পানিতে নেই, আরেকটা এখানে ব্রোকার আছে প্রতীক জয়ী। এর অবস্থাও 26 সালে একই জিনিস। অন্য লোককে গাইড করা, জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা, দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছেন। কিন্তু এরই সঙ্গে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, আদৌ কি প্রশান্ত কিশোর হারলেন, নাকি তাঁর আসল লক্ষ্য ছিল অন্যের হার নিশ্চিত করা? বিরোধী ভোট কেটে কি তেজস্বী রাহুল গান্ধীকে হারানোই প্রশান্ত কিশোরের টার্গেট ছিল? আসলে কি বিজেপির বি টিম হয়ে বিহারে খেলতে নেমেছিলেন পিকে? ছদ্ম লড়াই করে বিজেপিকে জিতিয়ে কি তার অ্যাসাইনমেন্ট পূরণ করলেন তিনি? বিরোধী ভোট অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটুকু যাওয়ার কথা ছিল, সেই ভোটের মধ্যেই একটা ভাগ তিনি পেয়েছেন। ফলে সেই ভোটটা কিন্তু মহাগঠবন্ধনের দিকে যায়নি। আসনের বিন্যাস দেখলে বোঝা যাবে, ভোটের ব্যবধান দেখলে বোঝা যাবে যে এই জায়গায়ও কতটা সুবিধে পেয়েছে বিজেপি এবং জেডিইউ জোট। প্রশান্ত কিশোরের লড়াই কোনোভাবেই এনডিএ জোটকে বিপদে ফেলেনি, বরং হয়তো ভোট কাটাকাটি এবং বিন্যাসের অঙ্কে সেই জোটের অনেক বেশি সুবিধে করে দিয়েছে। আসাউদ্দিন ওয়েসির মতোই বিজেপির বি টিম হয়ে ভোটে নেমে বিজেপি বিরোধীদের ভোট ভাগ করার অভিযোগ আগেই উঠেছিল প্রশান্ত কিশোরের বিরুদ্ধে, যার জবাবও দিয়েছিলেন তিনি। पूरे देश ने कहा कि भाजपा को बंगाल जीतने से कोई नहीं रोक सकता है। अमित शाह चिल्लाकर बोले कि हमको 200 सीट आएगा। जब पूरे देश में दीदी के साथ कोई खड़ा नहीं हुआ तो यही प्रशांत किशोर दीदी के साथ खड़े हुए थे। मेरे भाई, भाजपा को बंगाल में आया 77 और दीदी जीती 200 से ज्यादा सीट, तो हम हो गए भाजपा के एजेंट और आप जो घर में बैठे थे आप हो गए हमको सर्टिफिकेट देने वाले। तो हमें भैया ऐसा सर्टिफिकेट नहीं चाहिए। প্রশান্ত কিশোর ভোটের প্রচারে বলেছিলেন তার দল হয় 10টি আসন পাবে, নয়তো 150টি, কিন্তু কোনো ভবিষ্যৎবাণী খাটল না। স্কুল ব্যাগ প্রতীকে ভোটে লড়া প্রশান্ত কিশোর কি প্রত্যক্ষ ভোটের ময়দানে কিশোরী রয়ে গেলেন, নাকি ভোটে হেরেও আসলে অনেক বড় জয় হলো তাঁরই? উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তথ্যের প্রয়োজনে এটাও বলতে হবে যে প্রশান্ত কিশোরই বলেছিলেন জেডিইউ যদি 25 ছাড়ায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। জেডিইউর ফিগার আমরা প্রত্যেকে জানি। প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যতের দিকে আমাদের নজর থাকলো। কিন্তু এখান থেকে আপনারা কি ভাবছেন? আপনারা জানেন আমাদের ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টা সমস্ত জায়গায় আমরা একাধিক এই বিষয়ে কিছু পোল দিয়েছিলাম। এখনও সেটা অন আছে, চাইলে এখনও আপনারা অংশগ্রহণ করতে পারেন। এখনও পর্যন্ত আপনারা কি বলছেন আমি দ্রুত কয়েকটা প্রশ্ন নিয়ে নেব। আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিহারে বিজেপি জোটের বিপুল জয়, এর প্রভাব কি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে পড়তে পারে? পড়বে এমনটা বলছেন 71% মানুষ, পড়বে না এমনটা বলছেন 26%, বলতে চাননি 3%। পরের প্রশ্নে আসবো। বিহারের ফল বাংলার বিজেপিকে কি অক্সিজেন দেবে? হ্যাঁ, অক্সিজেন দেবে এমনটা বলছেন 83% মানুষ, না এমনটা বলেছেন 14% মানুষ, বলতে চাননি 3% মানুষ। পরের প্রশ্ন ছিল যে প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করলো না বিহারে, পশ্চিমবঙ্গে কি কাজ করবে? কাজ করবে পশ্চিমবঙ্গে এমনটা মনে করছেন 75% মানুষ, করবে না মনে করছেন 23%, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল বিহারে বিজেপি জয়ের নেপথ্যে কি এসআইআর বড় ফ্যাক্টর হলো? এসআইআরকে বড় ফ্যাক্টর মনে করছেন এই জয়ের পেছনে 78% মানুষ, 19% মানুষ এসআইআরকে বড় ফ্যাক্টর মনে করতে রাজি নন, 3% মানুষ বলতে চাননি। নারী উন্নয়নমুখী প্রকল্প বিহারে নীতিশ কুমারকে ডিভিডেন্ড দিল, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি সুফল পাবেন? সুফল পাবেন এমনটা মনে করছেন 40%, 56% মানুষ মনে করছেন সুফল পাবেন না, বলতে চাননি 3%। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যেটা এসআইআর নিয়ে। এসআইআর কত বড় ফ্যাক্টর এবং তার আঁচ নিঃসন্দেহে স্টুডিওর মতো এই রাজনৈতিক বিশ্লেষণেও পড়েছে। দেখুন, বেকারত্ব বনাম উন্নয়ন, পরিযায়ী সমস্যা বনাম অনুপ্রবেশ,
তোষণের রাজনীতি বনাম খয়রাতি। বিহারের বিধানসভা ভোটে এই সবেরই বাইরে আরও একটা বড় ইস্যু হয়েছিল এসআইআর, ভোটার তালিকার নিবিড় সংশোধন। দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে, আর সেই ভোটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল আরজেডি, কংগ্রেস, বামেদের জোট। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিমাত করল নীতিশ কুমার বিজেপির জোট। কিন্তু আদৌ কি এই ভোটে এসআইআর কোনো ফ্যাক্টর হলো? বিভিন্ন রাজ্যে এসআইআর এর জন্য এরকম একটা কোনো ফলাফল হবে এটা ভাবার কোনো কারণ ঘটেনি। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা চলছে। এটার জন্য কিছু লোক, যেমন যারা মৃত ভোটার, তারা বাদ যাবে হয়তো, হ্যাঁ, এবং আরো অনেক অবৈধ ভোটার হয়তো বাদ যাবে। কম্প্রিহেন্সিভ ভিক্টরি, এই ভিক্টরিটাকে এসআইআর দিয়ে এক্সপ্লেন করা খুব মুশকিল। এটা মেনে নিতে হবে যে এটা নীতিশ এবং বিজেপিরই জিত। বিহার ভোটের আগে রাহুল গান্ধী বারবার এসআইআর এর বিরোধিতা করেছিলেন। শেষ অবধি দেখা গেল তাদের জোটের শোচনীয় পরাজয় হলো। अम्बेडकर जी के कॉन्स्टिट्यूशन पर आक्रमण हो रहा है और डायरेक्टली मोदी जी, अमित शाह जी और ज्ञानेश जी जॉइंटली पार्टनरशिप बना के कर रहे हैं और इससे देश का बहुत नुकसान हो रहा है, भारत माता का नुकसान हो रहा है, डैमेज हो रही है। मेन मुद्दा वोट चोरी का है और एसआईआर उसको अब कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का। বিহারের ফল বেরোনোর পর অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের জনতা দেখিয়ে দিয়েছে ভোটার তালিকা সংশোধন অনিবার্য, এর বিরুদ্ধে রাজনীতি করার কোনো জায়গা নেই। এই কারণেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিহারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। बिहार के चुनावों ने एक और बात सिद्ध की है, अब देश का मतदाता, खास तौर पर हमारा युवा मतदाता, मतदाता सूची के शुद्धिकरण को बहुत गंभीरता से लेता है। बिहार के युवा ने भी मतदाता सूची शुद्धिकरण को जबरदस्त तरीके से सपोर्ट किया है। अब हर दल का ये दायित्व बनता है कि वे पोलिंग बूथ पर अपनी अपनी पार्टियों को सक्रिय करें और मतदाता सूची शुद्धिकरण के काम में उत्साह के साथ जुड़े। পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে, তারপর হবে ভোট। তৃণমূল বিজেপির মধ্যে তরজা চলছেই। বিহারের নির্বাচন দেখে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে, আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম 48 থেকে 50 লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে। এসআইআর এ প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় জয়কার। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবাংলায় এসআইআর মতুয়ারা সব এগেনস্টে চলে যাচ্ছে বিজেপির, দিনের পর দিন মাথা মোটা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। বিজেপিকে তো হারাবো আর বাংলাকে ষাঁড়টাকে হলদি নদীতে জল খাওয়াবো। এসআইআর এর প্রথম ভোটে বিহারে জয়ী হলো শাসক এনডিএ। পশ্চিমবঙ্গে কি হবে? এসআইআর এর ফলে লাভবান হবে শাসক না বিরোধী? বিটন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, একটা কথা বলুন, সেটা হচ্ছে এসআইআরকে বিজেপি এবং তৃণমূল দুটো দলই বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন? আমি বলছি যে ধরুন 2024 অনওয়ার্ডস বিধানসভাতে যেখানে যেখানে বিজেপির ভালো ফল হয়েছে, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, এসআইআর ছাড়াই হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রীর দল হেরেছে, আপ ধরাশায়ী হয়েছে। দেখুন, একই বক্তব্য কিন্তু ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধী থাকাকালীন করতেন যে ভোটার আমাদের এখানে ইনফ্যাক্ট যে মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার, একাধিক নাম থাকা ভোটার, এটা থাকে। এটা পশ্চিমবাংলায় যেহেতু রাজনীতির সর্বস্ব জায়গা, ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেস করেছেন যখন বিরোধী নেত্রী ছিলেন, যার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন সংসদে দাঁড়িয়ে। এটা আজকের দিনেও রিয়ালিটি, কারণ রাজনীতির মানে লোয়ার লেভেলে রাজনীতির কারিগররা এক। কিন্তু আমি যেটা আপনাকে একটু বলতে চাই সেটা হলো যে দেখুন, আমি লাস্ট দুটো ফেজে নির্বাচন হলো, বিহারের নির্বাচন আমরা তো একটা পর্যায়ে দেখেছি সুমনদা, একটি বুথেও রিপোল হয়নি, কোনো বিরোধী দল কিন্তু দাবি করেনি। আপনি ভাবুন 1985 সালে 63টা মানুষের মৃত্যুর বিনিময়ে নির্বাচন যেটা যে রাজ্যে হয়েছিল, যে রাজ্য 1990 সালে 87টা লোকের মৃত্যুর বিনিময়ে হয়েছিল, যে রাজ্যে 1995 সালে 4 বার নির্বাচন স্থগিত করতে হয়েছিল ইলেকশন কমিশনকে, সেই রাজ্যে মানে কোনো ইনসিডেন্ট ফ্রি
ভায়োলেন্স ফ্রি একটা ইলেকশন হতে পারে। বিহার যে পারে পশ্চিমবাংলা পারে না, বিহার যে পারে আমরা পারি না কেন? এটা একজন অধ্যাপক হিসাবে আমার লজ্জা লাগে। আমার রাজনীতিবিদরা এখানে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সমস্ত বড় বড় রাজনীতিবিদ, আপনারা একটা হিংসা মুক্ত একটা নির্বাচন করতে পারেন না? একটা নির্বাচন একটা বিহারকে দেখে শিখতে পারেন না? একটা লাইন বলতে চাই যে আজকের এই যে সমস্যা নিয়ে ধরুন আজকে আপনারা এই 10,000 টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, আমার প্রশ্ন বাংলার মা বোনেদের কাছে, আপনি কি মনে করেন সেই সরকার আদৌ মহিলাদের সুরক্ষার কথা বলবেন যারা রাত্রিবেলা মেয়েদের কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে? কেউ বিধিনিষেধ মিথ্যাচার হচ্ছে, সুপ্রিম কোর্টে সরাসরি মিথ্যাচার, সরাসরি মিথ্যাচার, আজকে বিহারের বিহার কোথায় দাঁড়িয়ে আছে? আজকে তোমাদের বিশ্বনাথ দা বলছিলেন যে বিহারের কথা, সেই বিহারে সেই সময় জন্ম নেয় এই জঙ্গল রাজ টার্মটা। আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় মন্তব্য পাঠাবেন। দ্রুত কয়েকটা মন্তব্য দেখেন। সুব্রত পাল লিখছেন, পাটলিপুত্রে এনডিএর প্রত্যাবর্তন, এবার কি পশ্চিমবঙ্গে পরিবর্তন? সুভাষিস রায় লিখছেন, যদি শেষ মুহূর্তে এসআইআর গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় তবেই বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফল করতে পারবে। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, বিহারে বদল হলো না, পশ্চিমবঙ্গেও বদলের সম্ভাবনা কম। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, কথায় বলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, তাহলে কি এবার অঙ্গ কলিঙ্গর পর বঙ্গে ছুটবে বিজেপির রথ? শেখ শামীম লিখছেন, নীতিশ মোদী ঐক্যবদ্ধ আর মহাজোটে জট ছিল বলেই বিহারে এই ফল। চঞ্চল মিত্র লিখছেন, বিহারে নীতিশ কুমারের মতো এ রাজ্যে মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, বিজেপির জয়ের স্বপ্ন দেখছে কি করে। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে প্রতিবেদনে দেখাবো যে বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা, যা খানিকক্ষণ আগে বিশ্বনাথ চক্রবর্তী চিহ্নিত করলেন। বিজেপি কি বলছে, সত্যি দুর্বলতা আছে? দেখুন তো। বিহার হয়ে গেল, এবার পশ্চিমবঙ্গ। বিহারে কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধনকে হেলায় হারালো নীতিশ বিজেপি জোট। এখন প্রশ্ন উঠছে, পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে? এই আবহেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনে এই ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে কালীঘাট। এরপর বিজেপি রাজ্য সভাপতি লিখলেন, পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম বাঁদিকে। বিহারের এই বিপুল জনসমর্থনে ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। পাল্টা তৃণমূলের তরফে জলের তলায় চেয়ারে বসে থাকা কঙ্কালের এই ছবি পোস্ট করে বলা হলো, বাংলা দখল বিজেপির এই একটা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিহারে বিজেপি বরাবরই সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সব বুথে পৌঁছানোর মতো শক্তি কি তাদের হয়েছে? যেভাবে বাংলায় লোকসভা ভোটে এবং একের পর এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, তারপর কি রাজ্যে তৃণমূলকে টেক্কা দেওয়া তাদের সম্ভব? এইসব প্রশ্ন থাকলেও বিজেপি কিন্তু বঙ্গ জয়ের বিষয়ে আশাবাদী। बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल है दीदी, क्योंकि आपने भी बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के अराजकता के बल पर हो। বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং বিজেপি বঞ্চনা, উপেক্ষা, অপমান, অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু। বিহারে ভোটের ফলের দেওয়াল লিখন স্পষ্ট হতেই এদিন কলকাতায় উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। কলকাতার মুরলীধর সেন লেনে গেরুয়া আবির খেলা শুরু হয়ে যায়। সল্টলেকে বিজেপি রাজ্য দপ্তরে ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে শুরু হয়ে যায় উৎসব। হাওড়ায় উল্লাসে মাতেন জেডিইউ সমর্থকরা। বিধানসভায় লাড্ডু বিতরণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট,
এবিপি আনন্দ।